আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন করে লেখা নয়, রাজনৈতিক ঐক্য জনমতের ভিত্তিতেই সংবিধান সংস্কার চান বিশেষজ্ঞরা। 10 বছরে শিক্ষিত বেকার বেড়েছে 3 গুণ, দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের গুরুত্ব। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, সংলাপে প্রধান উপদেষ্টা। ভোটের অধিকার নিশ্চিত করার পদক্ষেপে জনআস্থা বাড়বে, মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। নতুন করে না লিখে রাজনৈতিক ঐক্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব বলে মনে করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। তবে সবার আগে নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এমন মত তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সংবিধানের বিষয়টি অন্যতম। এজন্য সংবিধান সংস্কার কমিশন কাজও শুরু করেছে। চলছে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ। এরই আলোকে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত খসড়া প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সাবেক সভাপতি সালেউদ্দিন। 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি, চর্চা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো কিছুই কাজ করবে না। আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্টজনেরা। কয়েকজন বক্তা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। মানুষের মানসিকতা হচ্ছে স্বৈরাচার হয়ে যাওয়া, তো কনস্টিটিউশন স্বৈরাচার হওয়া থেকে নিবৃত্ত করবে না। এটা হচ্ছে মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করবে, সেটাই হচ্ছে বড় কথা। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন আলোচকরা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। বর্তমানে সংসদ না থাকায় এ বিষয়ে সবার আগে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কার্টেল করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা ডিসকাশনের ম্যাটার, এগুলো করার দরকার। কারণ প্রেসিডেন্ট সাহেবের কোনো ক্ষমতা নাই। প্রেসিডেন্ট সাহেব শুধু 2টা কাজ করতে পারে। ল এফেক্টস এভরিবডি, সুতরাং তার কনসার্ন থাকলে তারটা মত নিতে হবে। এবং এই যত কমিশনই হোক, যাই হোক, আলটিমেটলি জনগণের কাছে যেতে হবে, আর জনগণ হচ্ছে বেস্ট জাজ। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ আগামীতে নির্বাচিত সরকার গঠনের পর তা সংসদে অনুমোদন করাতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা। পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করছে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যে রক্তের ওপর দাঁড়িয়ে কমিশন কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের ঋণ পরিশোধে বদ্ধপরিকর কমিশন। মতামত চেয়ে আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টিকে চিঠি না দেয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দীর্ঘমেয়াদে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে এ বিষয়ক সংস্কার কমিশন। বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখা, কমিশনের সংখ্যা 5 জন থেকে কমিয়ে 3-এ নামিয়ে আনা, জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার না করে কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া এবং স্বাধীন সাংবাদিকতায় বাধা ও ভয়ভীতি না দেখানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন সাংবাদিকরা। আমি যা দেখছি আমি দেখাতে পারি, এইটুকু শুধু আমার অধিকার চাই।
পরে বদিউল আলম মজুমদার জানান, সংবাদকর্মীদের মতামত সুপারিশ আকারে তুলে ধরবে সংস্কার কমিশন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ভয় দেখালে তা শাস্তিযোগ্য অপরাধ। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল। এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়। সরাসরি কোনো আলোচনা না করলেও বিএনপি সহ 22টি রাজনৈতিক দল ও জোটকে লিখিত মতামত চেয়ে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। যদিও এই আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টি। সাংবাদিকদের প্রশ্নে এর ব্যাখ্যা দেন কমিশন প্রধান। কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। মতবিনিময়ে কেউ কেউ সংরক্ষিত নারী আসনগুলোতে নির্বাচনের দাবি জানায়। কমিশন প্রধান জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম একটি ত্রুটিপূর্ণ, দুর্বল ও অকার্যকর যন্ত্র। এটার ব্যাপারে রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। অনেক দেশে কিন্তু ইভিএম থেকে বেরিয়ে এসছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষিত বেকার সমস্যা, ঢাকার ফ্যান্টম ট্রাফিক জ্যাম, জনপ্রশাসনে ক্ষমতার অপব্যবহার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারে শনিবার মুক্ত আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম। মেরামতের এই আলাপে আরও উঠে আসে জনপ্রশাসনে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ সহ নির্বাচন ব্যবস্থার কাঠামোগত নানা দিক। রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে অক্টোবরে আত্মপ্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। রাষ্ট্রীয় কাঠামোগত নানা সমস্যা ও এর সমাধান কল্পে শনিবার বাংলা একাডেমিতে দিনব্যাপী মেরামত আলাপ 2 শীর্ষক আলোচনার আয়োজন করে সংগঠনটি। আলোচনার শুরুতেই উঠে আসে দেশের বেকারত্ব প্রসঙ্গ। এ সময় বক্তারা জানান, ক্যারিয়ার কাউন্সেলিং ও বেকারত্ব ম্যাপিং করতে না পারলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হবে না। পাশাপাশি শিক্ষিত বেকার সমস্যা অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। সেই রেলিভেন্ট স্কিলটা তাকে দিতে হবে, যেই দক্ষতার বাজারে চাহিদা আছে এবং বেশি আয়ের পথ খুলে দিবে। আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে করা সম্ভব, সঠিক পরিকল্পনা নিয়ে, সঠিক দক্ষ ব্যক্তিদের মাধ্যমে। ঢাকা শহরে আমার চোখে কোনো ট্রাফিক জ্যাম নেই। আমার চোখে যেটা আছে সেটাকে আমি দেখি চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সীমাহীন নৈরাজ্য। তারা তো রাস্তার কোনো নির্দিষ্ট লেন মানে না, তারা রাস্তার মাঝখানে লেনে চলে আসে, ডানে লেনে চলে আসে। আলোচনার দ্বিতীয় সেশনে প্রশাসনকে জনকল্যাণমুখী করতে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন বক্তারা। এই যে পাওয়ারটা আপনি একজনের কাছে দিয়েছেন, এইটা আপনি এই রিফরমেশন বা লিগ্যাল রিফরমেশন ছাড়া হবে না। সাফারিং এখান থেকে শুরু হয় যে আপনি ওইখানে ওয়ান ম্যানের কাছে আপনার সিস্টেমটা নিয়ে যাচ্ছেন। যদি পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করা যায় এবং সেই বডির কাছে যদি পুলিশ জবাবদিহি থাকে এবং সেই বডিটা যদি শক্তিশালী হয়, তাহলে পুলিশের ভেতরে যে চেইন অফ কমান্ড, পুলিশের ভেতরে যে কারাপশন আস্তে আস্তে কিছুটা কমানো সম্ভব। শেষ সেশনে আলোচনা হয় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে। এতে বক্তারা জানান, সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রকাশ সম্ভব নয়। আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশে ছাড়বো না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট পাস দি গোল দিয়ে হবে না। যে রাষ্ট্র সংস্কার সঙ্গে কিংবা তার আগে রাজনীতির সংস্কার করা, আমাদেরকে এই প্র্যাকটিসগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে এক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবর্তনে হয়তো বা সবার মধ্যে একটা একমত হতে পারে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভবিষ্যতের বাংলাদেশ ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের বীরত্বের কথা তুলে ধরে তিনি সকল মানুষের জন্য লাভজনক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান। শনিবার রাজধানীতে 3 দিনব্যাপী বে অফ বেঙ্গল সংলাপ উদ্বোধনকালে এসব কথা বলেন। শনিবার রাজধানীর একটি হোটেলে বঙ্গোপসাগর সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। 3 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন, তুলে ধরেন তাদের আত্মত্যাগের কথা।
In a city which has just experienced a unique political upheaval, barely 100 days back. আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব যা 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এজন্য 1,500 শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ প্রতিবাদীকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন প্রায় 20,000 ছাত্র জনতা। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। This was a student-led revolution. অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি বড় বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার ধারণাও দেন তিনি। দেশের লক্ষ লক্ষ মানুষ আজ পরিবর্তনের দাবি জানিয়েছে। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। 3-0 ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটের অধিকার ফিরে পাচ্ছে এটা বুঝতে পারলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা বাড়বে। আর কাজে সন্তুষ্ট না হলে প্রশ্ন তোলা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পতিত সরকারের জঞ্জাল সরিয়ে দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একই দিন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩য় জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল। এই সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। তার এবং তাদের দোষকরা কিন্তু বসে নেই, সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরে হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু পথ পেতে আছে যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কার করছে। জনগণের আশা তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ সরকারের 16 বছরের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয়। জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর আজিমপুরে একটি বাসা থেকে অপহরণ করা শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ব্রিফিংয়ে র্যাব জানায়, ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। এদিকে বগুড়ায় উম্মে সালমা হত্যার ঘটনায় র্যাব পুলিশের 2 রকম বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কের গত শুক্রবারের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বের হচ্ছে একজন নারী, সাথে ছিলেন আরো কয়েকজন। এর কিছুক্ষণ পরই জানা যায়, আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের এই কন্যা শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তের নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। সেই দিন রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকে না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও
এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। ব্রিফিংয়ে র্যাবের এ কর্মকর্তা কথা বলেন বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা হত্যাকাণ্ড নিয়েও। প্রথমে হত্যার দায়ে ছেলেকে খুনি হিসাবে মিডিয়ার সামনে সম্প্রতি উপস্থাপন করে র্যাব। পরে অবশ্য পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন ঘটনা। পুলিশ জানায় ভাড়াটিয়ারা ঘটায় নৃশংস এই হত্যাকাণ্ড। তাহলে ভুল সিদ্ধান্ত কার ছিল, সেই প্রশ্ন রাখা হয় র্যাবের কাছে। আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। তবে এ ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 10 নভেম্বর দুপচাচিয়ায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন উম্মে সালমা। পরে বাসায় ডিপ ফ্রিজ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 2 সন্তানকে হত্যার ঘটনায় মামলা করেছেন তাদের মা রোজিনা। শনিবার সকালে পল্লবীর ভাড়া বাসায় 2 সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা আব্দুল আহাদ। পুলিশের সন্দেহ পারিবারিক কলহ, আর্থিক অনটনের কারণেই এই ঘটনা ঘটেছে। এইবার যাই আমাকে দুয়ার একেবারে এরকম করতেছে। এটি আমার তো খুব বাজার অনুমান হইতেছে যে কি এমন করে মাঝে মাঝে হালাইতেছে, এই দৌড়ে টেলা মাঝে হালাই দিল এরকম করতে সুবিধা দেখেছেন দুয়াটার গলা কাটা। আমি কষ্ট কি এমনি হুতিয়া তার গলাত লাগাইতে লাগাইতেছে। এইবেলা আমি দুই বাইরে গেছি গিয়া ধান্দা দেয়া শিক্ষা দিলাম। এভাবেই শিশু দুটিকে হত্যার ঘটনার বর্ণনা দিলেন তাদের নানা জবেদ আলী। এই বাড়িতেই শনিবার সকালে বাবার হাতে খুন হন 7 বছর বয়সী বিজয় ও 3 বছর বয়সী মুসা। রাজধানীর পল্লবীর বাইগারটেকের ব্যাপারী মার্কেট এলাকায় 2 ছেলে ও স্বামীসহ ভাড়া থাকতেন রোজিনা। অন্যান্য দিনের মতো সকালের নাস্তা শেষে নিজের কাজে বেরিয়ে যান তিনি। তার স্বামী নাইট গার্ডের চাকরি থেকে সকালে বাসায় এসে 2 সন্তানসহ এই কক্ষটিতেই একসাথে ছিলেন। এরপর ঘটে যায় সেই নৃশংস ঘটনা। সন্তানদের হারিয়ে দিশেহারা রোজিনা। অনেক টাকা দানা করছে, মানুষের দানা দিতে পারে না, মনে করেন যে আমার খাওয়াইতে পারে না, আমার সংসার দেখতে পারে না, ঘর ভাড়াও আমার দিতে হয়, আমার নিজে কামাই করে আমার খাইতে হয়। কালকে রাত্রেও একজনে 40,000 টাকা পাবে, সেই টাকার জন্য বাসায় এসে। ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি যে পারিবারিক দ্বন্দ্ব এবং সাংসারিক অভাব অনটনের কারণে এই ঘটনাটি সে সংঘটিত করেছে। তবে প্রকৃত ঘটনা আমরা ব্যাপক তদন্ত করে তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনাটি জানতে পারব। বর্তমানে নিহত শিশু দুটির লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক বাবার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চেক প্রত্যাখ্যানের মামলায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল 5:30টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে রশিদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রাজশাহীর পুঠিয়া এলাকার ইনাম ফেড মিলের মালিক আতিকুর রহমানের সাথে চাল ব্যবসায়ী আব্দুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। গত বছরের আগস্টে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা দায়ের করলে সমন জারি হয়। এতে আব্দুর রশিদ হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। স্থানীয় সময় শুক্রবার বৈরুত সফরে গিয়ে এই মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে যুদ্ধবিরতির খসড়ার একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য নাবি বেরিকে মনোনীত করেছে হিজবুল্লাহ। লেবাননে যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব। এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত 59 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩,৭৫০ ছাড়ালো। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। পেরুতে শুক্রবার এপেকের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ছাত্র জনতার আন্দোলনের পটভূমি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে দলীয় প্রদর্শনী, শরীর ও মানচিত্র। একদল দৃশ্যশিল্পীর চিন্তায়, মননে ও চর্চা এবং জনমানুষের প্রতিক্রিয়া ব্যপ্ত হয়েছে এই সব শিল্পকর্মে। দর্শনার্থীদের মতে এসব শিল্পকর্ম চিন্তার গহীনে দৃষ্টিকে প্রসারিত করছে। জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার আন্দোলন, সমাবেশ, হামলা, প্রাণহানি, ইন্টারনেট ব্ল্যাকআউট সহ নানা ঘটনায় বহমান ছিল। এই অভ্যুত্থান কতটা গভীরে গিয়ে আঘাত করেছে এই শিল্পকর্মগুলোর মাধ্যমে তা বোঝা যায়। সেই পটভূমিতে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে দলীয় প্রদর্শনী, শরীর ও মানচিত্রর মাধ্যমে প্রতীকী ও ব্যঙ্গসহ বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে নতুন করে তুলে ধরার প্রয়াস শিল্পীদের। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন দিকগুলোকে সরাসরি প্রকাশ না করলেও সেখানে তার শৈল্পিক আঙ্গিকে তা প্রকাশ করা হয়েছে। আমরাই যেটা চিন্তা করতেছি শিল্পী ওইটাই তুলে ধরছে। এসে খুবই ইন্ট্রিগড হয়েছি, পুরো প্রদর্শনীটা ঘুরে ঘুরে দেখছি দর্শক হিসাবে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১০ জন শিল্পীর কাজ। আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় তাদের মনে যে অভিঘাত তৈরি হয়েছিল তারই প্রতিক্রিয়া এই শিল্পকর্ম। গণ অভ্যুত্থানের সব জায়গাকেই আমি শুধু একটা জায়গা তো আর ভাবার জায়গা যায় না, এখানকার অনুভূতিটাকে আমি অনুভব করে সেই প্রকাশটা করার চেষ্টা করেছি আমার কাজে। আমার শিল্পকর্মে আসলে আমার মেমোরিটাকে আমি নিয়েছি। আসলে একটা হচ্ছে জুলাইয়ের সমসাময়িক সেই সময় যে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, ঠিক ওই সময়কার স্মৃতিগুলোকে কেন্দ্র করে আমি আমার কাজটা ডেভেলপ করেছি। প্রদর্শনীতে ফুটে উঠেছে শিল্পীদের সংবেদনশীল ভাবনা ও দৃশ্যশিল্পের নানা নিরীক্ষা। শরীর ও মানচিত্র প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নতুন করে লেখা নয়, রাজনৈতিক ঐক্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার চান বিশেষজ্ঞরা। 10 বছরে শিক্ষিত বেকার বেড়েছে 3 গুণ। দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ক্যারিয়ার কাউন্সেলিংয়ে গুরুত্ব। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার সংলাপে প্রধান উপদেষ্টা। ভোটের অধিকার নিশ্চিত করার পদক্ষেপে জন আস্থা বাড়বে, মত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।